और अक्सर हमने देखा है कि जो विदेशी ट्रेन्स हैं उनमें 2 या 3 कोचेस ही होते हैं। भारत में ये सबसे लंबी ट्रेन 10 कोचों वाली चलाई गई है। लगभग 2600 यात्रियों की क्षमता होगी। हाइड्रोजन फ्यूल सेल से बिजली उत्पादन किया जाएगा और डिजाइन ऐसी की गई है कि इसकी जो रफ्तार है, उसकी जो स्पीड है वो करीब 110 किलोमीटर प्रति घंटा। लेकिन आपने देखा होगा कि ये जो दूरी है 90 किलोमीटर की, वो 2 घंटे में तय की जा रही है, यानी अभी इसकी स्पीड कम रखी गई है। इसको भारतीय ट्रैक्स पर संचालित किया जा रहा है। पायलट प्रोजेक्ट है, देश की पहली हाइड्रोजन ट्रेन। इसके सफल संचालन के बाद ऐसे रूट्स जहां पर इलेक्ट्रिफिकेशन नहीं हुआ है, वहां पर हाइड्रोजन ट्रेन को चलाया जाएगा। होगा इससे यह कि जो डीजल पर निर्भरता है, और अभी बहुत बड़ा शेयर नहीं है डीजल ट्रेन्स का हमारे देश में, उसको रिप्लेस करने में मदद मिलेगी, कार्बन उत्सर्जन घटेगा। और भारतीय रेलवे ने 2070 से बहुत पहले नेट जीरो का जो लक्ष्य रखा है, उस दिशा में भारत को अब मिल चुका है अपना खुद का मेक इन इंडिया, आत्मनिर्भर भारत को मजबूती प्रदान करने वाला एक ऐसा तंत्र, जिसे अब आप जानेंगे हाइड्रोजन ट्रेन के तौर पर। खूब भालो একটা উদ্যোগ, খুব বড় একটা উদ্যোগ, একটা ঐতিহাসিক বিষয় যে আমাদের দেশে হাইড্রোজেন ট্রেন শুরু হলো। হরিয়ানার জিন্দ স্টেশন থেকে শুরু হলো, যাত্রা শুরু করলো মেক ইন ইন্ডিয়া এই রকম প্রযুক্তি। হাইড্রোজেন, না ইলেকট্রিক না ডিজেল, হাইড্রোজেন দিয়ে কেমিক্যাল রিয়াকশান ঘটিয়ে ট্রেনকে ছোটানো। খুব ভালো একটা উদ্যোগ, পরিবেশ বান্ধব, এবং ইলেকট্রিক ডিজেল এ নিয়ে তো অনেক সমস্যাও আছে না, তো সেখানে হাইড্রোজেনকে ব্যবহার করে এবং একটা এই রকম যেখানে ওই মানে কার্বন থেকে যে পরিবেশ দূষণ এইসব ব্যাপার স্যাপার থাকে সেসব থেকে রক্ষে, এটাই কিন্তু ভবিষ্যৎ, এটাই কিন্তু ভবিষ্যৎ। ডিজেল মানে এমনিতে যে ইলেকট্রিক তৈরি হয়, ইলেকট্রিক তৈরি করতেও তো লাগে না অনেক কিছু, তো সেখানে হাইড্রোজেনকে ব্যবহার করে ট্রেনকে চালানো, যেখানে ইলেকট্রিক লাইন নেই, ডিজেলের সমস্যাও তো হচ্ছে দেখতে পাচ্ছেন, তো সেখানে হাইড্রোজেনকে ব্যবহার করে অত্যাধুনিক একটা মানে প্রযুক্তি সিস্টেম সেটাকে মানে আনা এবং ট্রেন চালু করা, এটা সত্যিই দর্শক মানে খুব বড় একটা উদ্যোগ। মোদী সরকার অনেক কিছুই নতুন নতুন করেছে, তার মধ্যে এটা একটা। এবং এই যে হাইড্রোজেন ট্রেন, এটা কিন্তু সব দেশে চলে এরকম না। হাইড্রোজেন ট্রেন আশপাশে তো নেই, আশপাশের দেশে তো নেই, এমনিতেই বিশ্বে হাতে গোনা কয়েকটা দেশে, জার্মানি তারা চালু করেছে 2018-তে, তারপরে চীনেতে আছে, জাপানেও তো ট্রায়ালের পরে চলছে, আর ভারত সেই লিস্টে ঢুকলো। এছাড়া কিছু দেশে ট্রায়াল হয়েছে, ফ্রান্স, ইতালি, ইউএসএ, সেখানেও কিছু সব ট্রায়াল হয়েছে। মানে এটা জাস্ট মানে নতুন প্রযুক্তি মানে বললে হয়, আধুনিক প্রযুক্তি। তো সেই লিস্টে ভারত কিন্তু ঢুকে গেল, ভারত কিন্তু ঢুকে গেল। তো সুতরাং এটা সত্যি একটা ভালো পদক্ষেপ, ঐতিহাসিক পদক্ষেপ, এবং এটা একটা পাইলট প্রজেক্ট। এটার সাফল্যের ওপরে পরবর্তী আরও বিস্তারটা নির্ভর করবে। ফলে দর্শক, এটা সত্যি হাততালি দেওয়ার মতো একটা মানে বলা যায় যে নতুন একটা বিষয় আমাদের দেশে আমদানি হলো, মানে করা হলো, একেবারে স্বনির্ভর হাইড্রোজেন ট্রেন। হাইড্রোজেন পরিবেশের অক্সিজেন থেকে অক্সিজেন নিয়ে রিয়াকশান ঘটাবে, হিট এবং ওয়াটার তৈরি হবে, কোনোটাই পরিবেশ দূষণ করার মতো কিছু না, এবং ট্রেন ছুটবে। আর ট্রেনের যেটা বলা হচ্ছিল না যে অন্যান্য জায়গাতে করা হয়েছে ছোট ছোট, কিন্তু আমাদের এখানে একেবারে পুরো মানে লম্বা এবং সব ধরনের সব সিস্টেম ব্যবস্থাপনা থাকছে সুন্দর। এটা সত্যি একটা অত্যাধুনিক নতুন একটা প্রজেক্ট আমাদের দেশের জন্য, এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। ফলে মোদির এই সরকারের আমলে একটা নয়া ইতিহাস তৈরি হলো আমাদের দেশে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। অনেক কিছুই দেখছেন, আবার অনেক এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো নিয়ে প্রশ্ন তৈরি হয়। মোদী সরকারের সম্পর্কে অনেকে অনেক কথা বলেন বলতে পলিটিক্যাল ভাবনা থেকে বলেন, কিন্তু যেসব ঐতিহাসিক পদক্ষেপগুলো গ্রহণ করছে এই সরকারটা, সাহসী পদক্ষেপ,
এগুলো কি পারতো আগের সরকার? বলুন তো, কত কত শুধু লিস্ট যদি বলি না, লম্বা লিস্ট হয়ে যাবে। কত কত নতুন নতুন মানে বিষয়কে আনা হয়েছে। মানে 2014 আগে দেশ মানে হয়তো প্রথম দিকে একটু এগোনোর চেষ্টা হয়েছিল, পরের দিকে নামতে শুরু করেছিল, কিন্তু 14তে হাল ধরার পরে মোদী সরকার যেভাবে মানে দ্রুত গতিতে দেশটাকে এগিয়ে নিয়ে আসছেন, আমি শুধু প্রশংসা করার জন্য মানে বলছি এটা না, মানে ওইভাবে না যে আমি মানে ইচ্ছে করে মানে প্রশংসা করতে হবে বলে করছি, সেটা না। আপনারাও ফিল করলে বুঝতে পারবেন 2014 পর থেকে আপনারা ন্যাশনালি না, বিশ্বের এতে দেখুন না, ইকোনমি কোথায় নিয়ে চলে এসেছে বলুন তো। এই সরকার দেশের ইকোনমি কোথায় তুলে নিয়ে আসছে, আধুনিক প্রযুক্তি কোথায় সব ডেভেলপ করছে, এগুলো থেকে আমি এটার সঙ্গে শুধু একটা কথা বলে শেষ করব। আমি কালকে একটা ভিডিও করেছিলাম, সেটা নিয়ে অনেকে দ্বিমত মানে পোষণ করেছেন আমার বিষয়ে। সোনাম ওয়াংচুকের যে আমরণ অনশন, সেটাতে আমাকে বলেছেন যে আপনি তো কিছুদিন পর দেখব যারা ওই শিক্ষক শিক্ষিকা যারা মুভমেন্ট করছিলেন, অবস্থান অনশন করছিলেন, তাদেরও বিরুদ্ধে কথা বলবেন। আপনি পাল্টে যাচ্ছেন, মানুষ প্রতিবাদ করছেন তাকে আপনি কটাক্ষ করছেন বা তাদের বিরুদ্ধে কথা বলছেন। মানে সোনাম ওয়াংচুকের ব্যাপারে আমি কথা বলেছি বলে, দিল্লিতে যেটা হচ্ছে যন্তর মন্তরে। অ্যাকচুয়ালি আমি ওখানে কী বলেছিলাম? আমি বলেছিলাম যে প্রতিবাদ বা কিছু দাবি থাকতেই পারে, কিন্তু আমরণ অনশনটা কেন? আমরণ অনশন মানে মৃত্যুমুখী হয়ে যাওয়া, সুইসাইডের দিকে চলে যাওয়া, এটা কেন? আমি এটার বিরোধ করতে চেয়েছিলাম। ওকে, আপনাদের অনেকের সঙ্গে আমার মতের নাই মিল হতে পারে, কিন্তু আমি এটাকে সত্যি আমি ব্যক্তিগতভাবে এটাকে সাপোর্ট করি না। আমরণ অনশন, মরে যাবো আবার কী কথা? না দিলে মরে যাব? এখন যদি কেউ বলেন কারো একটা বাড়ির সামনে গিয়ে আপনার মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দিতে হবে, বিয়ে না দিলে আমি আমরণ অনশন করছি, সাপোর্ট করবেন তো? প্রতিবাদ, দাবি আদায় তো এসব বলছেন, সাপোর্ট করবেন তো? যদি বলে আপনার মেয়েকে আমি বিয়ে করবো, না দিলে আমি আমরণ অনশন করছি, যাবেন তো তার পাশে দাঁড়াতে? হ্যাঁ, একটা আলোচনা করুক, একটা কিছু করুক, যাবেন কি? আমি আমার দাবি দেওয়া আদায় করব আমি ওই মানে জীবনটাকে বাজি রেখে, মানে ওইরকম আত্মহত্যা মানে মৃত্যু এই দিয়ে তো ব্ল্যাকমেল হয়ে গেল বিষয়টা। আমি এটার বিরুদ্ধে আমি বলেছি যে ওনারা যে দাবিগুলো করছেন, কি নিটের কোশ্চেন ফাঁস হয়েছে শিক্ষা দপ্তরের ব্যবস্থাপক, এবং সেখানে বলা হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি আছেন ধর্মেন্দ্র প্রধান, তাকে পদত্যাগ করতে হবে। এই ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, এর জন্য আমি মরে যাব? না করলে মরে যাব? ধর্মেন্দ্র প্রধান একজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার, নরেন্দ্র মোদী সেখানে প্রধানমন্ত্রী, তো তাকে পদত্যাগ করতে হবে, নাহলে আমি মরে যাবো। এবার কী মুভমেন্ট হচ্ছে? কী মুভমেন্ট হচ্ছে? জীবনটা কি এতটা সস্তার নাকি? হ্যাঁ? আর পদত্যাগ একটা জিনিস, পদত্যাগ করলে কি সব কিছু হয়ে যায়? সরকারটা তো উল্টাবে না। সরকার যা কাজ করছে উল্টানোটা সহজও না, বরং যেগুলো হয়েছে ঘটনা, দুর্নীতি, সেগুলোর সঠিক তদন্ত হচ্ছে কিনা সেগুলো জান না, দেখুন না, সে অধিকার তো আপনাদের আছে। তদন্ত কী হলো, কত দূর এগোলো, কী হচ্ছে, কোন জায়গায় প্রবলেম, আপনারা কী চান? একটা ওই অস্থির পরিস্থিতি তৈরি করতে, নাকি যেটা হয়েছে সেটা আর না হোক সেটা চান? আমাদের দেশ দুর্নীতিমুক্ত হোক, কোনো রকম সমস্যা না হয়, সেটা মানে সেই সমস্ত জায়গা থেকে মুক্ত হোক, সেটা কোনটা চান? দেশের ভালো চান? ভালো চাইতে গেলে কারো পদত্যাগ চাইলেই বিষয়টা ভালো হয়ে যাবে তা কিন্তু না। পলিটিক্যাল লোকেরা সেটা করতে পারেন। আপনি কি পলিটিক্যাল? এখানেই তো প্রশ্ন উঠবে। তার মানে আপনি পলিটিক্যালি তার মানে এইসব করছেন, আপনার অন্য কোনো এজেন্ডা আছে বা কারোর নির্দেশে। আবার কেউ তো বলছেন বিদেশের কোনো ইন্ধনে করছেন। আমি এই সব যাই হোক, তবুও প্রতিবাদ করতে পারেন বা দাবি তুলতে পারেন, কিন্তু আমার মূল যে বাধাটা, জীবন ওই মরে যাব না হলে, এটা কোনো কথা না। যেখানে জীবন দেওয়ার দিন না, লড়াইয়ে যেখানে জীবন দেওয়ার দিন না, সামনাসামনি রুখে দাঁড়িয়ে দিন, কিন্তু মরে যাব না, মরার ইচ্ছা থাকা চলবে না। অন্যদের ক্ষেত্রে মানে যেমন শত্রুপক্ষকে মারার জন্য আপনার জীবন অটোমেটিক চলে যাবে, সেটা হচ্ছে আপনার মানে বীর পুরুষতা। যে লড়তে গিয়ে আমি তো নিজে মরতে যাই, আমি লড়তে গেছি, আমার মৃত্যু হয়েছে, সেটা হচ্ছে শহীদ বা বীরত্ব দেখানো। আমি মরে যাচ্ছি না দিলে, এ আবার কি বীরত্ব? সে যতই আপনি বড় বিজ্ঞ হন,
কি বিজ্ঞান সাধক নাকি, আমি দেখছি অনেকে সব লিখছেন না, নানা সব আর্টিস্টরাও সব লিখছেন অমক তমক, আলোচনায় বসুন। আলোচনায় বসতে গেলে আমার জীবন মরে যাবো, জীবন শেষ করে দেবো আলোচনায় বসে, এই আবার কী সিস্টেম? আমি এগুলোর বিরুদ্ধে। আলোচনায় তো এর আগে তো কোনোভাবে কেউ আলোচনায় বসা হয়নি। আলোচনায় বসার চেষ্টা করে আরও কত জায়গা আছে। সরকার তো আলোচনা করার জন্যই তো বসে আছে। আর আলোচনার সব থেকে বড় জায়গা তো হচ্ছে পার্লামেন্ট। যারা আজকে পলিটিক্যাল লোকেরা, এই যে মহুয়া মৈত্র বা দিদিমণিরা যে খুব পাশে থাকার বার্তা দিচ্ছেন ওয়াংচুকের, তো পার্লামেন্ট যখন চলে তখন কেন সেসব নিয়ে আওয়াজ তুলতে পারেন না কেন? পার্লামেন্টের মতো বড় জায়গা আর কোথায় রয়েছে? কোথায় রয়েছে? সেখানে সব লম্পঝম্প করবেন অন্য সব নানান ইস্যুতে, নন ইস্যুকে ইস্যু বানিয়ে, আর আসল ইস্যুগুলোকে চর্চা করবেন না। আর কেউ একজন আমি মরে যাব বলে অনশন করছেন, তার পাশে চলে গেলেন। ওনাদের আবার অনশনের কম্পিটিশনও আছে। দিদিমণি 26 দিন ছিলেন, ভাবছেন আবার যদি আমাকে টপকে দিয়ে রেকর্ড ভেঙে দেয়, কম্পিটিশনও আছে অনেক কিছু। যাই হোক, আমি এর সঙ্গে কথাগুলো বলছি এই জন্যে, কারণ একদিকে যখন দেখছি দেশ এগোচ্ছে, নানান সব প্রজেক্ট দেখতে পাচ্ছি, একটা আলাদা মিশন দেখতে পাচ্ছি, ভিশন দেখতে পাচ্ছি এদের, দেশকে একটা টার্গেট বেঁধে দিয়ে এই সময়ের মধ্যে এইসব করব। তো সেখানে এই সামান্য বিষয় যেগুলো একটু আলোচনার টেবিলে বসলে ব্যবস্থা হতে পারে বা একই, তো সেটাকে নিয়ে একটা অস্থির পরিস্থিতি, একটা সেন্সেশন ক্রিয়েট করা, আমি এটার বিরুদ্ধে। প্রতিবাদ বলতে কি, প্রতিবাদের নামে ভণ্ডামি আমি এগুলো একেবারে সাপোর্ট করবো না, কিন্তু গণতান্ত্রিক সিস্টেমে প্রতিবাদ করাই যায়, আমি কোনো প্রতিবাদের বিরুদ্ধে না। আর চাকরি প্রার্থীদের বিষয়টা অন্য ছিল, আর ওনার যে অবস্থান সেটা অন্য টাইপের দেখছি। আর চাকরি প্রার্থীদের, আর তবে একটা কথা আমি বলবো, যেই করুন প্রতিবাদ, মারা যাব না হলে এটা ঠিক না, এটা ঠিক না। আর যারা ধর্ম করেন, আচ্ছা কোনো ধর্ম পারমিট করে স্বেচ্ছায় মৃত্যু? কোনো ধর্ম পারমিট করে? বললে অনেক কিছু বলা যায়। আমি কখনো মরে যাবোতে বিশ্বাসী না। লড়তে গিয়ে মারা গেলে সেটা ঠিক আছে, কিন্তু মরে যাব না দিলে বাড়ির সামনে গিয়ে কাঁদবো, এটা আমি বিশ্বাসী না। তো যে প্রবলেম তৈরি হয়েছে, মনে হচ্ছে আপনাদের আলোচনায় বসুন, এ করুন। সোনা ওয়াংচুক অবস্থানে বসে রয়েছেন, আর মানুষটি 18 দিন 20 দিন, আমি ভাবি মাঝে মধ্যে যে মানুষ, দর্শক ছবিটা দেখেছেন তো? আমি এত কথা বলছি, ওনার ছবিটাই তো দেখায়নি। এই হচ্ছেন সোনাম ওয়াংচুক। তাকে ফোন করেছিলেন দিদিমণি কেমন আছেন বলে। আমি ভাবি যে 18 দিন 20 দিন নাকি সব না খেয়ে কী করে থাকেন মানুষগুলো বলুন তো বেঁচে? যদিও মানুষের জীবন যাওয়াটাও খুব সহজ না, সেটাও জানি। তো যাই হোক, ওনারা অনশন করছেন, এসব বলছেন। তো আমার বক্তব্য এইসব না করে দেশ যখন এগোচ্ছে তাদেরকে সমর্থন করা, আর যেগুলো দাবি দেওয়া আছে একটু আলোচনার টেবিলে বসে বা প্রতিবাদ কর্মসূচি করতে পারেন, যন্তর মন্ত্রে আছে সেগুলো করতে পারেন, কিন্তু জীবনকে বাজি রেখে এটাকে আমি সাপোর্ট করি না। এটা আমার ব্যক্তিগত মত, আপনাদের অনেকের মত নাও থাকতে পারে। আমার ব্যক্তিগত মত, আমি তো কোনো কিছু লুকাই না, যেটা আমার মনে হয় সেটা বলে দিই, এই হচ্ছে আমার ব্যাপার। আগের অনেক হয়তো ইতিহাস বলবেন, সে বলতে পারেন, কিন্তু আমি বর্তমান যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই জীবন আমি মরে যাব এটা না দিলে, এটা কখনো, এটা মানে আমার পছন্দের না। আপনাদের সঙ্গে দ্বিমত হতে পারে। যাই হোক, আজকে হাইড্রোজেন ট্রেন নতুন একটা জিনিস আমি দেখলাম, দর্শক আপনারাও দেখেছেন, ভালো লেগেছে। যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে দর্শক, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।